হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো দেখো ভিডিওটা দেখে বুঝতে পারছো যেটা মানে কোথায় এসছি। মানে এটা একটা এমনই একটা জায়গা, ঠিক আছে, বলতে হবে না, দেখলেই বুঝতে পারবে যে কোথায় আছি। তো যাই হোক, আমি হঠাৎ করে হসপিটালে কেন আছি, তো এখনও কিন্তু অ্যাডমিশন হইনি, ঠিক আছে। এখন আমি রেস্ট রুমে আছি। আসার পর ডক্টররা আসার পর দুটো ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে বলল যে তুমি হচ্ছে একটু রেস্টে নাও, 1 ঘন্টা আমরা দেখব, যদি কমে যায় তাহলে তুমি চলে যাবে, 1 ঘন্টার মধ্যে না কমে তাহলে তোমাকে অ্যাডমিশন করতে হবে। তো শুনেই তো আমার দেখো আর এমন একটা পরিস্থিতি হয়েছে, চোখ মুখ একদম বসে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এই ভয়েসগুলো কিন্তু আমি আগে দিতে পারিনি, পরে দিচ্ছি আর কি। তো দেখো, 1 ঘন্টা হয়ে যাওয়ার পরও আমার কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে, মানে আরও বেড়ে যাচ্ছিল। তো ডক্টররা কী করবে না করে বুঝতে পারছিল না। আর তারপরে অ্যাডমিশনের কথা বললো, আর অ্যাডমিশন করব সেখানে তো গার্জিয়ান লাগবে। আমার সঙ্গে গার্জিয়ান বলতে আমার ওই যে বোন, তোমরা দেখতে পারবে, ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই হচ্ছে আমার বোন বলা যায়, আমার বান্ধবী, নিজের বোনের থেকেও বেশি। আমার তো নিজের বোন নেই, কিন্তু ওই আমার অনেকটা আপন, ঠিক আছে, আপন হয়ে গেছে। আর আজকের পর থেকে তো নতুন করে কিছু বলার নেই। ও যতটা সেবা যত্ন মানে করছে এতটুকু টাইমে, সেটাতেই আমি অনেকটাই গর্বিত যে নিজের বোনেরাও এতটা করে না, ঠিক আছে। ও আমার এতটা অসুস্থ হওয়ার পরে ওই বলছে চল তোকে ডক্টর দেখিয়ে নিয়ে এসে। আর বর একটু ব্যস্ত ছিল, বর আসেনি। পরে আসার পরে যখন অ্যাডমিশনের কথা বললো, ও অবাক হয়ে গেছে, বলে এখন আমি একা কী করি। তো বরকে ও বোন ফোন করলো, বান্ধবী ফোন করা, বলে যে সুমন্তদা, ওকে তো ভর্তি করতে হবে, তো তুমি কী করো। তো ও শুনে তো অবাক, মেয়েকে রেখে এসছে ওর কাছে। তারপরে ও চলে আসলো, বলে আমি আসছি, আগে ভর্তি করিস না, আমি গিয়ে দেখি। পর ডক্টরদের সঙ্গে কথা বলে বললো না, ওনাকে ভর্তি মানে করাতে হবে, ওনার যে কন্ডিশন, ভর্তি ছাড়া আমাদের কোনো উপায় নেই। তারপরে অ্যাডমিশন করে দিয়েছে। তারপর আমাকে 3 তলার উপরে দিয়ে দিল, লিফট করে নিয়ে আসলো। আনার পরে দেখো স্যালাইন অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো স্যালাইনটা চলার পরে একটু হয়তো মানে আরাম লাগছে, কমেনি। আর কি হয়েছে সেটা তোমাদেরকে বলবো, তোমরা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। কিসের জন্য হুট করে আমার এরকম হলো, আর কি এমন হলো যে অ্যাডমিশন করতে হলো। তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম, দুপুরেও সেরকম শরীর খারাপের জন্য ভাত খেতে পারিনি। পরে এখানে না সিস্টেম হচ্ছে অন্যরকম, যদিও নার্সিংহোম না, হসপিটাল। তো এর জন্য না এখানকার খাবার, মানে এখানকার খাবারই খেতে হবে পেশেন্টকে, বাইরের কোনো খাবার দেওয়া যাবে না। আর দুপুরবেলা আমার মানে খেতে পারিনি, ভালো লাগছিল না বলে। পরে এখান থেকে ডাল, মসুর ডাল আর সবজি আর একটা করে ডিম সেদ্ধ দিয়েছিল। তারপরে আমরা তো ভর্তির মানে হয়ে আসিনি, তারপরে কিছু নেই আমাদের মধ্যে, এখন থাল টাল কিছু আনা হয়নি, এখান থেকে কোনো থালা বাসন দেওয়া হয় না। পরে বর দুটো থাল কিনে পাঠালো, তারপরে ভাতটা নিয়ে নিল বোন। এবার আমি তো ভাত কিনলাম, এবার বোন কী খাবে, তো ওরটাও তো ভাবতে হবে। সেই দুপুরে এসছে না খেয়ে, কী খেয়েছে না খেয়েছে, আমাকে নিয়ে পুরো টেনশনে ছিল। পরে বরকে ফোন করলাম যে ওর জন্য কিছু পাঠিয়ে দাও, এখান থেকে যতটুকু ভাত দেয়, আর ওগুলো খেতেও পারবে না বোন, আমি খেতে পারছিলাম না, একটু খেয়ে যা, সব ফেলে দিয়েছি। তারপরে বর প্যাকেট করে বোনের জন্য চুপ করে আর কি, ওখানে তো টিকিট দিয়ে উঠতে হয়। পরে বোন গিয়ে চুপ করে, মানে বাইরের খাবার এখানে অ্যালাউ করে না, তো পেশেন্ট পার্টি যদি খায় তোমরা বাইরে গিয়ে খেয়ে এসো, কিন্তু বাইরের খাবার এখানে কোনো অ্যালাউ করবে না। পরে যাই হোক, চুপে চাপে বোনের জন্য রুটি আর সবজি নিয়ে এসছে দেখো। তো বোন এখন খাবে, বোনের প্রচণ্ড খিদে পেয়েছে, ও বলছে না তুই খাবি, আমি বলছি না তুই খা। তবুও জোর জবরদস্তি দিয়েছিল। পরে আমি একটা না দুটো খেয়েছিলাম। আমার রুটি খেতে এমনি ভালো লাগে না, কিন্তু মানে কিনা রুটি তো দেখতে খুব সুন্দর লাগছিল, যদিও এগুলো অ্যালাউ ছিল না খাওয়ার, তবুও খেলাম, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিন সকালে, ঠিক আছে। পরের দিন সকালে কিছু তো খেতে দিচ্ছে না, এখান থেকে টিফিনও দেয়নি। পরে বরকে বললাম কেন জানি না, স্যালাইনগুলো চলার পর থেকে না প্রচণ্ড খিদে পাচ্ছে, ঠিক আছে। পরে বোন বাইরে গিয়ে বরের সঙ্গে খেয়ে আসলো চাটা, আর আমার জন্য পরে বোন প্যাকেট করে লাল চা আর হচ্ছে বিস্কিট নিয়ে এসেছিলো। কিন্তু চাটা এতটা ঝাল ছিল, ওকে বলছিলাম কী দিয়ে চা বানিয়ে দিয়েছে রে এত ঝাল, ও বলছে জানি না কী দিয়েছে, পেঁপের বিচি, গোলমরিচ এগুলো দিয়ে। আর দেখো আমার মুখ চুখ একদম ফুলে গেছে, দিনে 5টা 6টা করে স্যালাইন চলছে, আর ইঞ্জেকশনে কোনো তো 7টা 8টা, কোনো হিসেবই নেই। আমার হাত একদম ফুলে গেছে দেখো, বা হাত দিয়ে খাচ্ছি, ডান হাতে স্যালাইনটা চালিয়েছে, মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মানে এই বয়সও এত স্যালাইন আমি হ্যাঁ আগে নিয়েছি, 2-1টা হয়তো 1 দিন 2 দিন কোনো কারণে, কিন্তু এখানে 2 দিন হয়ে গেল, বোধহয় 10টা চলে গেছে স্যালাইন, ঠিক আছে। আর ইঞ্জেকশন তো 15-20টা চলে গেছে 2 দিনেই। মানে এত ইঞ্জেকশন দিচ্ছে, কী এমন হয়েছে যে আমার এত ইঞ্জেকশন দিতে হচ্ছে।
হচ্ছে, ঠিক আছে। এই জন্য বলছি ভিডিওটা স্কিপ করে না দেখে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তোমাদেরকে অবশ্যই বলবো কি এমন হয়েছে যে দিনে 10টা-15টা করে ইঞ্জেকশন স্যালাইন টানতে হচ্ছে আমার এই শরীরে। আর ওই ছোটো বোনটিকে দেখতে পাচ্ছ, ওই বোনটি অ্যাপেন্ডিক্স হয়েছে, ঠিক আছে, ওনাকে অপারেশন করবে। আর আমার যে 3জন দিদি দেখতে পাচ্ছ, যে পাশে শুয়ে আছে, এদেরও ওই একদম ইয়েলো কালারের নাইট ড্রেস পরে আছে। ওই দিদিটার হয়ে গেছে ওটি করা, আর পাশের 2 দিদি ওটি করবে। ওগুলো দেখে না আমার আরও ভয় হচ্ছে যে আমার কোনো এরকম কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না তো, আমি এরকম হলে আমি মরে যাবো রে। তো একজন বলছে যে তোর আজকে ছুটি হয়ে, আমি ভাবছি কি আজকে আমাকে ছুটি দিবে, কিন্তু না। আমার পাশের যে বেডে 2 দিদিকে তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম না সকালবেলা, তো এখন দেখো সেই 2 দিদিকে ওটিতে নিয়ে গেছে, ওটি করাবে, ঠিক আছে। ওগুলো দেখে না 2 দিদি না, ওই পাশের যে ওই সাইডে লাল কালারের দেখো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ওই বোনটিকেও নিয়ে যাওয়া হয়েছে। তো ওই বোনটি না খুবই দুর্বল, মানে খুব ভয় পাচ্ছিল। আর ওই ইয়েলো কালার দিদিটার ওটি হয়ে গেছে, মানে টিউমার ওটি ছিল। আর এই পাশের যে 2 দিদি ছিল ওদেরও টিউমারের ওটি হবে, ঠিক আছে। তো ওগুলো দেখে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, মানে খুব খারাপ লাগছিল, মানে ভয় তো করছিলই। তো আমি ভাবছিলাম কি আমাকে ছুটি দেবে, কিন্তু ডক্টর দেখে বলে কি, তা আমি জানি আজকে আমার ছুটি হয়ে যাবে, ডক্টর এসে বলছে না তোমার আরও 2 দিন থাকতে হবে। আমি তো হয়ে গেছি যে আমি কী করে এখানে থাকবো, মেয়ে ছোট, মেয়েকে রেখে এসেছি, আর আমার এখানে থাকার মতো সেরকম কেউ নেই। কিন্তু দয়া করে ভগবান আমাকে একটা বোন পাঠিয়েছে, যদিও নিজের বোন না হোক। ও সন্ধ্যাবেলা মানে সকালবেলা আমাকে সেবা যত্ন করে চলে যাচ্ছে, আবার সন্ধ্যার আগে 2 মেয়ে আছে যেহেতু খাওয়াতে হবে। আর বোনের বড় যেহেতু ডিউটি করে, ঠিক আছে, একটা কাজে যুক্ত আছে, তো ওর কাজ করতে হয়, সন্ধ্যায় ছুটি হয়। তো যাই হোক, তবুও ও বাড়িতে গিয়ে মেয়েকে সামলিয়ে আবার সন্ধ্যাবেলা চলে আসে রাত্রে আমার এখানে থাকার জন্য। তো দেখো বোন আবার পরের দিন সকালবেলা আমাকে খাইয়ে দাইয়েও চলে গেল, হ্যাঁ, মেয়েদেরকে সামলাতে, বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো আবারও সন্ধ্যাবেলা আসবে। আর সারাদিন আমি বলেছি আমার কাউকে থাকতে হবে না, আমি তো সেরকম অসুস্থ না, আমার রাতটা শুধু থাকলেই হবে। কারণ দিনের বেলা আমি একাই স্যালাইন মানে ধরে সিরিজটা ধরে আমি বাথরুম টাথরুম যেতে পারি, কিন্তু রাত্রে একটু অসুবিধা হয়, ভয়ও লাগে যদি ব্লাড উঠে যায়। তো যাই হোক, কোনো কারণবশত আমার সকালে ব্লাড উঠেও গিয়েছিল, পরে সিস্টারকে ডেকে পরে চাবিটা নামিয়ে দেওয়া হয়, আমি টের পাইনি, আমার ঘুমের মতো ধরে গিয়েছিল। তো এর জন্য বলছি আমার দিনের বেলা অতটাই কেউ না থাকলেও চলবে, তুই বাড়ি চলে যা। মা আমাকে অনেক ফোন করেছে, বলে আমি দিনের বেলা গিয়ে থাকি। আমি বলছি না, তোমার আসতে হবে না দিনের বেলায়, তুমি কাজ করো, চুমকি চলে আসবে রাতে। তো 2 দিন হয়ে গেল, ভেবেছিলাম আজকে ছুটি হবে। আমার পাশের যে পেশেন্টটা দেখতে পাচ্ছ, এই যে দাঁড়িয়েছে লাল, ওটা হচ্ছে পেশেন্ট পার্টি, লাল চাদর গায়ে, ওদের আজকে ছুটি হয়ে যাবে। তো ভেবেছিলাম আমারও আজকে ছুটি হয়ে যাবে, অনেকটা এক্সাইট ছিলাম, ঠিক আছে, খুশিও ছিলাম যে ছুটি হবে। কিন্তু না, ডক্টর আজকেও আবার সকালে এসে বলে না তোমরা আরেকদিন থাকতো। আমি শুধু কান্নাই, মানে হা করে কান্নাই করিনি, এমন পরিস্থিতি হয়েছিল। আমি বলছি আমি আর থাকতে পারবো না এখানে। ডক্টরবাবু কি বলে, আবার আমি বলছি ডক্টরবাবু আমার তো মেয়ে আছে ছোটো, আমাকে ছুটি দিয়ে দিন না। বলে ঠিক আছে, তুমি আজকে বাড়ি যাবে, যদি মানে ওষুধ কমপ্লিট না হয়, কোর্স কমপ্লিট না হয়, তোমাকে কালকে কিন্তু আবার ভর্তি নিতে হবে, তখন কিন্তু আমরা এখানে তোমাকে অ্যাডমিশন করাবো না। তো এটাও ভাবলাম যদি আবার অ্যাডমিশন না করায় কেমন একটা ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, ডাক্তারবাবু একটা রাত্রে বরকে ফোন করলাম, এরকম বলছে। বর বলে ঠিক আছে, ছুটি নিতে হবে না, আজকের দিনটা কষ্ট করে থাকো, কালকে দেখছি। তো পাশে সবাই চলে যাচ্ছে, আমার ভালো লাগছে না। আর বোনও এখানে নেই, বোন চলে গেছে আবার বাড়িতে, সকালবেলা আমাকে চাটা খাইয়ে ও বাড়িতে চলে গেছে। আর এখানে ভাবছি একটু ঘুমিয়ে নেই। তো দেখো পাশের যে 2 দিদিকে ওটি করতে নিয়ে গিয়েছিলো, সেই 2 দিদিকে তো দেয়নি, হ্যাঁ 2 দিদিকে দিয়ে গেছে, 3 জনকে নিয়ে গেছিলো। আর এই 2 দিদিকে ওটির থেকে এসে দিয়ে গেলো, তো ভালোভাবে ওটি হয়ে গেছে। তো দেখো দিদিটা একটু শুয়ে আছে, রেস্ট করছে। আর ওই যে বোনটিকে নিয়ে গেছিলো, ও তো অনেক দুর্বল, ওকে নিয়ে আমার না টেনশন হচ্ছে যে ওর ওটিটা হবে তো, কারণ বারবার প্রেশার মাপছে, প্রেশার একদমই লো, কমে যাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। ছোট তো, বয়সে হয়তো 14 বছর হবে, এত ছোট বয়সে অপারেশন, মানে শরীরেও কিছু নেই। আর এদিকে প্রচণ্ড শুকনা পাতলা একদম, ঠিক আছে, একদম দুর্বল দেখেই মনে হয়। তো যাই হোক, বোনকে আনিনি, তো ভগবানের কাছে শুয়ে প্রার্থনা করছি বোনটির জন্য ভালো মতো অপারেশন হয়ে বেডে চলে আসতে পারে। তারপরে আমি এখানে দেখো শুয়ে আছি, ঠিক আছে। এটা হচ্ছে দুপুরবেলা। তো আমি একটু চেঞ্জ করে নিলাম। আর যেহেতু মানে ভর্তি হব সেরকম কোনো প্ল্যান নিয়ে যাওয়া হয়নি, এর জন্য একটা ড্রেস পরে এসেছিলাম, তোমরা দেখতেই পেলে, একটা কুর্তি পরেছিলাম। পরে বর নাইটি কিনে পাঠিয়ে দিয়েছে। পরে আমি মা আবার আসছে আজকে দুপুরবেলা আমাকে দেখতে, পরে মাকে নিয়ে ড্রেস চেঞ্জ করে আসলাম।
তো দেখো এখন একটা নাইটি পরেছি, ও কিনে দিয়ে গেছে, তো নাইটিটা পরে শুয়ে আছি আর মার সঙ্গে গল্প করছি। মা আসছে, মা আজকে রাতে থাকতে চেয়েছিল, কিন্তু মায়ের দিকে তাকিয়ে দেখলাম মায়ের যে শরীরের পরিস্থিতি, মানে মায়েরও কয়দিন থেকে শরীরটা একদমই ভালো নেই। তো মা থাকতে চায়, আমি মাকে না করি, মা আজকেও থাকতে চাচ্ছে, আমি বলছি না তোমার থাকতে হবে না, চুমকে চলে আসবে। তো তারপরে তো মা চলে গেছে। পরপর দেখো সবারই ছুটি হয়ে গেছে, কিন্তু আমারই ছুটি লিখছে না। তো যাই হোক আজকে একটু পর ডক্টর আসবে, কি বলে শুনবো, মনে হচ্ছে কালকে বলে গেছে আজকে ছুটি হয়ে যাবে। তো সবাই দেখো চলে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে আশেপাশের বেডগুলো। আর যেদিন আমি আছি সেদিন অনেক পেশেন্ট ঘুরিয়ে দিয়েছে, বেড মানে খালি নেই বলে। মানে প্রত্যেকটা বেড একদম বুক করা ছিল, ঠিক আছে, সব বেডেই পেশেন্ট ছিল। আর আজকে একদমই ফাঁকা, দেখো কি নেই। তো যাই হোক এখন ডক্টর ঢুকবে, ঠিক আছে। তো যাই হোক ডক্টর দেখে গেল, দেখে যাওয়ার পরে আজকে লিখেছে, ছুটি লিখেছে, দেখো ছুটি লিখেছে তবুও স্যালাইন হাতে আছে, মানে এখনও পর্যন্ত স্যালাইন খুলছে না। আমি কিছু বুঝতে পারছি না যে স্যালাইন মানে কত, এই হাতে যে দেখতে পাচ্ছ না, এই হাতটা কিন্তু মানে মানে কী হয়েছিল বলতো, দুদিন স্যালাইন দেওয়ার পর না এই হাতটা টান ছিল না স্যালাইন, মানে প্রচণ্ড একদম হাতটা ফুলে গিয়েছিলো, পরে এই হাতে খুলে দিয়ে আবার ডান হাতে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, এই হাতে ব্যান্ডেজ করা আছে। তো ছুটি হয়ে গেছে, ছুটি হওয়ার পরে ব্যাপারটা যেরকম হয়ে যাবে মানে বুঝতে পারিনি। এই আমার বোন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো ওর কি হয়েছে, ছুটি দেওয়ার আগে আগে না মানে 3-4 দিন থেকে আমার সাথে আছে, তো রাতে জেগে। তো হঠাৎ ও তো একটু হার্টের পেশেন্ট, মানে হার্টের সমস্যা আছে। হঠাৎ করে না শ্বাসকষ্ট হচ্ছিলো, যদিও ওর সঙ্গে করে ওষুধটা পাম্পটা নিয়ে এসেছিলো, কিন্তু পাম্পটা দেওয়ার পরেও ওর হার্টের মানে খুব সমস্যা হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে পারছে না ভালো মতো। তো আমি বললাম যে তুই জানা এমার্জেন্সিতে, আমার যেহেতু এখনও ছুটি হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত মানে বর আসেনি বলে সই না দিলে আমাকে এখান থেকে ছাড়বে না। তো ওকে বললাম কি ঠিক আছে তুই ইমার্জেন্সিতে যা, দেখি আয়। পরে ইমার্জেন্সিতে যাওয়ার পরে ওকে গ্যাস দিল, আমি ফোনে কথা বলছি, আমি তো যেতে পারছি না, বলে আমাকে গ্যাস দিচ্ছে, আমাকে ঠিক আছে গ্যাসটা নিয়ে রেস্ট কর, তারপরে আমি যাচ্ছি। তো যাই হোক এবার হচ্ছে ছুটি হয়ে গেছে, ক্যান্টিনে বসে আছি। তো এবার বলছি আমার কি হয়েছিল, অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো নিচে, ঠিক আছে, আমার ইনফেকশন হয়ে গেছিলো তলপেটে। তো ওটার জন্য এত কষ্ট হচ্ছিলো, এটার জন্যই ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।